আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টপিকে চলে যাচ্ছি। তো আজকে অবস্ট্রেটিক ইমার্জেন্সি ছাড়া আরও কিছু কিছু বিষয় আছে যেগুলো আমরা একটু পড়লে আমাদের সহজ হবে ইনশাআল্লাহ প্রস্তুতি নিতে। অর্থাৎ আমরা সাজেশন ভিত্তিক কী পড়াশোনা করব, বইয়ের ভিতরে অনেকগুলো টপিক আছে, বইগুলো আপনারা পেয়ে যাবেন হাতে অতি শীঘ্রই ইনশাআল্লাহ। তারপরে একটু মিলাই নেবেন। প্রলং লিভার কি? প্রলং লিভার থেকে কী আসে যে কজেস অফ প্রলং লিভার, এরপর কত ঘন্টা পার হলে আমরা প্রলং লিভার বলবো, এই ধরনের কোশ্চেন আমাদের পরীক্ষায় আসে। তো দেখি ক্লাসিক্যাল ফ্রেমওয়ার্ক কি, পাওয়ার প্রেসেস প্যাসেঞ্জার। প্রলং লিভার তিনটা কারণে হয়ে থাকে, অর্থাৎ মা যদি কনট্রাকশন না দিতে পারে, অথবা ফিটাস যদি বড় হয়, প্যাসেঞ্জার যদি বড় হয়, প্যাসেজ, মায়ের পেলভিক যদি ছোট হয়, তিনটা কারণে আপনার মনে রাখবেন, বাস। আর কোনো কারণ এখান থেকে আপনার জানার দরকার নেই। প্রলং লিভার আপনারা জানেন যে দীর্ঘ সময় হয়। আর কী কী থাকবে সেটা হচ্ছে কনসিকুয়েন্স, মায়ের কী কী সমস্যা হতে পারে। প্রলং লিভার হলে মায়ের কী কী সমস্যা হচ্ছে, ম্যাটারনাল এক্সারশন, ডিহাইড্রেশন, এটা মেইন। ফিটাল ডিস্ট্রেস, ঠিক আছে, ফিটাসের ক্ষেত্রে ফিটাল ডিস্ট্রেস, এই বিষয়গুলো মনে রাখবেন যে এটা হয়। প্রলং লিভার কাকে কত সময় আমরা বলবো? টোটাল ফার্স্ট সেকেন্ড স্টেজ মিলে 18 ঘন্টা, ঠিক আছে। টোটাল প্রলং লিভারের সময় হচ্ছে ফার্স্ট স্টেজ এবং সেকেন্ড স্টেজ মিলে 18 ঘন্টা। 18 ঘন্টার বেশি যদি হয়ে যায় তাহলে সেটা প্রলং লিভারে চলে যাবে। ফার্স্ট স্টেজ কি 12 ঘন্টার যদি বেশি হয়ে যায়, অর্থাৎ ব্যথা ওঠার থেকে 12 ঘন্টা যদি পার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা প্রলং লিভার বলবো। এটা হচ্ছে মেইন বিষয়। প্রিমিগ্রাভিটা যদি আমার আরও যদি সেকেন্ড স্টেজ যদি 2 ঘন্টার বেশি লম্বা হয়, তারপর মাল্টিগ্রাভিটির ক্ষেত্রে সেকেন্ড স্টেজ যদি 1 ঘন্টার বেশি লম্বা হয়, টোটাল প্রলং লিভার হচ্ছে 18 ঘন্টা। এখানে 6 আকারে ছোটো ছোটো বিষয়গুলো দেওয়া আছে, এটা একটু নিজেদের মতো করে বুঝতে হবে। ফার্স্ট টোটাল 18 ঘন্টা প্রলং লিভার, তারপরে টোটাল ফার্স্ট স্টেজ সেকেন্ড স্টেজ মিলে 18 ঘন্টা, প্রাইমের ক্ষেত্রে 12 ঘন্টা, আর এবং আবার সেকেন্ড স্টেজ প্রাইমের ক্ষেত্রে 2 ঘন্টা, অর্থাৎ 14 ঘন্টা। টোটাল যদি 14 ঘন্টা হয়ে যায়, 12 2 14, সেখান থেকে 18। আবার যদি মাল্টিগ্রাভিটের ক্ষেত্রে 1 ঘন্টা, অর্থাৎ যখন শুরু হচ্ছে আমরা সেকেন্ড স্টেজ কখন বলবো? 10 সেন্টিমিটার ডাইলেট হয়ে গেছে বেবি, 10 সার্ভিক্স ডাইলেট 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হয়ে গেছে, কিন্তু তারপরেও 10 সেন্টিমিটার হওয়ার পরে আমাদের কত, অর্থাৎ উইদিন 30 মিনিটের ভিতরে বাচ্চা ডেলিভারি হওয়ার দরকার। সেখানে প্রাইমের ক্ষেত্রে 2 ঘন্টা পার হয়ে গেলে হচ্ছে না, মাল্টির ক্ষেত্রে 1 ঘন্টা পার হলে হচ্ছে না, তাহলে অবশ্যই এটা কোনো সমস্যা আছে, এটা আমরা হাইলাইট করতে হবে। সুতরাং প্রলং লিভার মানে এই তিনটা বিষয়। অবস্ট্রাকটেড লিভার হচ্ছে বাধা প্রাপ্ত হচ্ছে না, অর্থাৎ ফিটাল বাথ ক্যানেল দিয়ে অগ্রসর হতে পারছে না, এটা হচ্ছে মেইন কনসেপ্ট অবস্ট্রাকটেড লিভার। মেজর কারণগুলো কি কি হতে পারে? সেফালোপেলভিক সিপিডি, অর্থাৎ মায়ের পেলভিকটা ছোট্ট, ঠিক আছে। ম্যাল প্রেজেন্টেশন, বাচ্চার যে পজিশনে ছিল সেই পজিশন নেই, তার ম্যাল পজিশন, এবং লার্জ ফিটাস, বাচ্চা বড়। পেলভিক অ্যাবনর্মালিটি, মায়ের পেলভিক কোনো অ্যাবনর্মালিটি আছে, এই কারণগুলোর কারণে অবজার্ভ হতে পারে। ওয়ার্মিং সাইন, অর্থাৎ ঠিক আছে অবস্ট্রাকটিভ লিভার ঠিক আছে, কিন্তু কখন আমি সেটা বিপদ চিহ্নর মধ্যে চিন্তা করব। ফেইলর অফ দ্য ডিসেন্ট, অর্থাৎ কি বাচ্চা নিচের দিকে আসতেছে না, প্রলং লেবারের সময় দীর্ঘায়িত হচ্ছে। সিভিয়ার মেনস্ট্রুয়াল এক্সারশন, মায়ের অতিরিক্ত কষ্ট হচ্ছে, মা হাঁপায় চলে যাচ্ছে। ইনক্রিজ অ্যাবডোমিনাল পেইন, ব্যথা বৃদ্ধি হতেই আছে কিন্তু প্রোগ্রেস নেই, এটা ফিটাল হার্ট রেট অ্যাবনর্ম হয়ে যাচ্ছে, কখন বেশি হচ্ছে কখন বেশি কমে যাচ্ছে। ডিস্টেন্ডেড ব্লাডার, এবং ইউরিন আউটপুট কমে গেছে, ব্লাডার ফুলে যাচ্ছে, ঠিক আছে। এইটা হচ্ছে আমার মেইন সমস্যা। এরপর আমার আসবো ইউটেরাইন রাপচার হলে কি হবে। এটা ইউটেরাইন রাপচার নিয়ে বেশি কিছু আসেনি এখন পর্যন্ত, তারপরেও দেখব। তো সোজা কথা হচ্ছে ইউটেরাইন রাপচার, লেবার ইউটেরাস ওয়াল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়া, ইউটেরাইন রাপচার বিচ্ছিন্ন হয়ে যাওয়া। এবং রিস্ক ফ্যাক্টর কী কী হচ্ছে? প্রিভিয়াস স্কার যদি থাকে, অর্থাৎ পূর্বে কাটাছেঁড়া ছিল সেটা আবার ছিঁড়ে যায়, প্রিভিয়াস সিজারিয়ান সেকশন, অবস্ট্রাকটেড লিভার, বিভিন্ন কারণগুলো হতে পারে। ক্লিনিক্যাল ফিচার, তো এই অধ্যায় থেকে ইউটেরিয়ান রাপচার হয়েছে তার সিমটম অফ সাইন, এই ধরনের কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। কি হতে পারে? সাডেন সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, হঠাৎ ব্যথা আরও বেশি বেড়ে যাবে। অ্যাবনর্মাল ফিটাল হার্ট রেট কমে যাবে, বাড়বে অর্থাৎ কমবে, এরকম হবে। ম্যাটারনাল টেকিকার্ডিয়া, মায়ের হার্ট রেট বাড়বে। ম্যাটারনাল শক, মা শকে চলে যাবে, ঠিক আছে। এটাই গুরুত্বপূর্ণ যে হলে কি হবে, যে ইউটেরাইন রাপচার হলে মা শকে চলে যাবে, দ্রুত পজিশন চেঞ্জ করতে হবে, অর্থাৎ পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। এরপর আমরা আসি কর্ড প্রোলাপস কি হতে পারে? কর্ড প্রোলাপসের ক্ষেত্রে যে আমাদের কর্ড প্রোলাপসের মেমব্রেন রাপচার হওয়ার, আম্বিলিকাল কর্ড সার্ভিস দিয়ে
প্রেজেন্ট পার্ট পাশে বা আগে নেমে আসা। কর্ড প্রলাপস হচ্ছে কি বাচ্চা আসেনি তার আগে আম্বিলিক্যাল কর্ড চলে আসে, ঠিক আছে। এখন টাইপ কি হচ্ছে ওভার কর্ড প্রলাপস, অকুলেট কর্ড প্রলাপস। কর্ড ভ্যাজাইনালের দৃশ্য বা পালপেবল, কর্ড প্রেজেন্টিং পার্ট পাশে কিছু থাকে বাইরে দেখা যাচ্ছে না, অর্থাৎ মনে হচ্ছে যা আছে কিন্তু বাইরে দেখা যাচ্ছে না। রিস্ক প্রেজেন্টেশন কি সমস্যা হতে পারে। মেজর ডেঞ্জার কি হতে পারে, কর্ড কম্প্রেস আর রিডিউস টু ফিটাল অক্সিজেন, এটাই মেয়ে সমস্যা। তো এখান কি হতে পারে, কর্ড প্রলাপস হতে আমার এত কিছু আসবে না, কর্ড প্রলাপস থেকে টাইপ 2 আমাদের এখন আসবে না। কর্ড প্রলাপসের আসতে পারে, কর্ড প্রলাপস হলে বাচ্চার কি হয়, ফেটাল ডিস্ট্রেস, ঠিক আছে। এটা আমরা মনে রাখবো যে কর্ড প্রলাপস হলে কর্ড প্যাচ খেয়ে যেতে পারে, অক্সিজেন সাপ্লাই কমে যাবে, ফিটাল ডিস্ট্রেস শুরু হবে, ঠিক আছে। তো এটা মেইন বিষয়। ইমার্জেন্সি অবস্ট্রেটিক নিউবর্ন কেয়ার, এমওসি, তারপরে ইমার্জেন্সি অবস্ট্রেটিক যে নিউবর্ন কেয়ারের ক্ষেত্রে হলো মা নবজাতকের লাইফ থ্রেটিং কন্ডিশনের জন্য সমস্যা, এগুলো মোকাবেলা করতে হবে। তো এই বিষয়ে বিশেষ কিছু নয়। কম্প্রিহেন্সিভ ইএমসি কী করবে আমরা, কম্প্রিহেন্সিভ ইমার্জেন্সি ওভার ইএমসি হলে কি করব আমরা, ইএমসি হলে মেইন কাজ হচ্ছে সিজারিয়ান সেকশন, ব্লাড ট্রান্সফিউশন, ঠিক আছে। এটাই আমার বেসিক কাজ। ইএমসি এর প্রধান উদ্দেশ্য কি, মেনটেন করার উদ্দেশ্য হচ্ছে আমাকে সিজারিয়ান সেকশন করা, এছাড়া আর কোনো উপায় থাকবে না। ঠিক এই কথা নিয়ে আরও বেশি কিছু কথা আমাদের এখানে আসতে, সাল নিয়ে আসতে, এরপর নিয়ে কথাগুলো আসতে, আমরা এগুলো একটু পড়বো, পিপিএ, পিএইচ, পিপিএইচ, তাহলে আমাদের সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এমসিকিউগুলো আপু আজকে জিজ্ঞেস করলো যে পাশে কোশ্চেন কেন দেওয়া হয় না। পাশে কেন কোশ্চেন দেওয়া হলে আপনি টপিকগুলো পড়বেন, টপিকগুলো পড়ার পরে আমাদের পাশে অন্য বইগুলোতে আর আগে আমরা যেটা দিয়েছি পাশে এবিসিসি চোখটা সামনে সোজা চলে যায়, এটা প্র্যাকটিস করার জন্য ভিন্ন আকারে কোশ্চেন আবার দিতে হয়। তো এটা আপনার ওভাবে করতে হবে না, এইভাবে আপনি বুঝতে পারবেন। যেমন আমার কি প্রাইমারি পোস্টপার্টাম হেমোরেজ ট্রেডিশনালি রিফার্স কত, আমার পোস্টপার্টাম হেমোরেজ ট্রেডিশনালি কত থাকে, প্রাইমারির কত থাকে, আমি 500 ml, এটা আমি জানি, 500 ml, এটার অ্যান্সার আমি কিন্তু জানি। এটা আমি এই কোশ্চেনটা আমি পড়বো না, এটা সম্পূর্ণ অ্যাভয়েড করে দেবো, কারণ এই কোশ্চেনটা আমার দেওয়ার বা জানার দরকার নেই, ঠিক আছে। কিন্তু যেটা আমি জানি না সেটা কিন্তু আমি পড়বো, ঠিক আছে। যেমন ধরেন রিটাইন প্লাসেন্টা টিস্যু প্রেজেন্টেশন কি হবে, ট্রন টিস্যু, থ্রোম্বোস্টোমা সবগুলোই থাকবে, তাহলে এই কোশ্চেনটার আমি উত্তর জানি না। তো এই কোশ্চেনটার উত্তর আমি এখানে দেখতে পারি। আমার 9 নাম্বার কি আছে, নাম্বার 9 কোশ্চেন হচ্ছে আমার বি নাম্বার 9 কোশ্চেন বি, তো হচ্ছে এটা টিস্যু বি নাম্বার। যদি আমি এটা সাবজেক্টে পড়ে আসি, যদি টপিকের ভিতরে পড়ে আসি, তাহলে যদি মনে থাকে তাহলে আমি এটাও আমি পড়বো না, আর যদি মনে না থাকে তাহলে এখানে একটা দাগ দিব, অর্থাৎ এই কোশ্চেনটা আমার একটু পড়া দরকার, এটা জানি না। তাহলে এই ক্ষেত্রে আমার প্র্যাকটিস এবং রিপিটেড কোশ্চেন প্র্যাকটিস সবগুলো হয়ে যায়, আমি কোনটা পারি কোনটা পারলাম না, অধ্যায়টা পড়লাম এর ভিতরে কি পারলাম না সেটা আমার জানা হয়ে যায়। অর্থাৎ কোন কোশ্চেনটার অ্যান্সার আমি পারি সেটা কিছুই বলবো না, যে কোশ্চেনের অ্যান্সারটা আমি পারি না সেই কোশ্চেনটা দাগ দিয়ে যাব। এই যে 500 ml ব্লাড যে আপনার লস হয়, এটা আপনি আজীবন সাগরের মধ্যে ভাসতে ভাসতে কেউ জিজ্ঞাসা করলে মরে যাচ্ছেন যে ডেলিভারির সময় পিপিএইচের সময় প্রাইমারি পোস্টপার্টাম হিমোরেজ কতটুকু হয়, 500 ml, এই যে মনে আছে, মরার আগে ওটা মনে থাকবে। সুতরাং এই টাইপের কোশ্চেন আপনাকে কোনো দিন পড়ার দরকার নেই, কিছু করার দরকার নেই, এটা টোটাল অ্যাভয়েড, আমার প্র্যাকটিসের জন্য এটা রাখতে হয়। অনেকেই এই বিষয়টা জানে না, তাদের জন্য এটা। তো সুতরাং আমরা একটু আপগ্রেড করেছি যাতে এক পেজেই প্র্যাকটিস করা যায়, এক পেজে জানা যায়। আপনারা একটু ফোনে দেখতেছেন তাই এমনটি মনে হচ্ছে, যদি আপনাদের হাতে যখন আপনাদের কাছে বই থাকবে তখন আর এই ঝামেলাটা মনে হবে না, আপনারা অটোমেটিক্যালি দেখতে পাবেন। এরপর আমরা আসি ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ ডেলিভারির পর। এই ফ্যামিলি প্ল্যানিং কিন্তু ওই যে আমার কমিউনিটি হেলথের নার্সিংয়ের ফ্যামিলি প্ল্যানিং নয়, কোন ট্যাবলেট কী খাবেন না খাবেন, এটা হচ্ছে আমার গাইনোকোলজি রিলেটেড কী করবো। মেইন অর্থাৎ পিএনসি অর্থাৎ পোস্ট নেটাল কেয়ার উদ্দেশ্য কী করবো, অ্যাসেসমেন্ট ম্যাটারনাল রিকভারি অর্থাৎ মা ডেলিভারি হওয়ার পর কী আমি কাজ করবো সেটা, অ্যাসেস নিউবর্ন হেলথ, ডিটেক্ট কমপ্লিকেশন। এর আগে শুধু মা নিয়ে কথা ছিল, এখন কিন্তু মা নিয়ে কথা নাই, এখন মা ছাড়া বাচ্চা নিয়েও কথা হবে এইটা। তো পিএনসি ভিজিট ঠিক একই রকম, এখানে আমার কোশ্চেন, পিএনসি ভিজিট কয়বার করব, কখন করব, কি করব। ইমিডিয়েট আফটার বাথ প্রসবের পরপরই পিএনসি ভিজিট একই সেম 4টা, উইদিন 24 আওয়ার্স, তারপরে আর্লি পিরিয়ড প্রথম কয়েকদিন অর্থাৎ 7 দিন, অ্যারাউন্ড 6 উইক অফ বার্থ, 6 সপ্তাহ পর্যন্ত। তো এখানে আরও একটু ছোটো ছোটো কথা বাদ গেছে, সেটা আপনারা লিখতে হবে। ইমিডিয়েট আফটারে কি দেখবো, ইমিডিয়েট আফটারে আমি এটা কিন্তু আপনার বইয়ের ভিতরে মিসিং হয়ে গেছে। ইমিডিয়েট আফটারে আমি কি দেখবো, পিপিএইচ,
পিপিএইচ, আমার পিপিএইচ হচ্ছে কিনা সেটা খেয়াল করব। 24 আওয়ার্সে কি দেখব, নিউনেটাল জন্ডিস, নিউনেটাল জন্ডিস। প্রথম 7 দিন কি দেখব, এটা হচ্ছে আমার ওই যে লোকিয়া, সেপসিস, তারপরে লোকিয়া, এটা সব ঠিক আছে কিনা। এবং 6 সপ্তাহ আরেকটা এখানে কি দেখবো, আরেকটা দেখবো হচ্ছে আরেকটা হচ্ছে ফান্ডাল হাইট। আমরা কি জানি ফান্ডাল হাইট হচ্ছে এটা কি হয়, আমরা কি জানি 9 দিনের মাথায় অর্থাৎ 9 ডেতে ফান্ডাল হাইট কিন্তু পূর্বের অবস্থায় ফিরে আসবে। আর হচ্ছে 6 সপ্তাহে কি দেখবো, ফুল পিওরপেরিয়াল পেরোড। ফুল পিওরপেরিয়াল পেরোডটা তার ঠিক মতো যাচ্ছে কিনা, ম্যাটারনাল নিউট্রিশন, বাচ্চা দুধ পাচ্ছে কিনা, সব কিছু আমি অবজার্ভ করব। নিচের দিকে গেলাম না, এখানে আপনাদের একটু কারেকশন করে দিলাম, এই অংশটাকে পড়বেন, আর বেশি কিছু দরকার নেই, এর মধ্যে আপনাদের সব আছে। এছাড়া আপনার এই যে কী দেখবো, অ্যাসেসমেন্ট কী দেখবো, সব কিছু নিচে জেনারেল কন্ডিশন, ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার, ইউটেরাইন, এই সবগুলো টোটাল মিলে আছে, সবগুলো মিলে আমাদের আসবে না। এরপরে ইউটেরাইন ইভলিউশন কি, জন্মের পরপর বারবার ঠিক জিনিসের জায়গায় ঠিক আসতেছে কিনা, ইউটেরাইন কন্ট্রাকশন ঠিক আছে না, অক্সিটোসিন রিলিজ ঠিক আছে না, ব্রেস্ট ফিডিং এগুলো পাচ্ছে কিনা, এগুলো আমরা দেখবো। এরপর লোকিয়া নিয়ে কথা, যেটা হচ্ছে লোকিয়া নিয়ে হচ্ছে টাইপ, কোনটা রাখিয়া কয়দিনে সিক্রেশন হয় লোকিয়া রাবরা, এটা ব্লাড মিশ্রিত থাকে, রেড ব্লাড মিশ্রিত থাকে, এটা ব্লাড ডিসিডিয়াস মিউকাস থাকে, 1 থেকে 3 দিন পর্যন্ত সিক্রেশন হয়। লোকিয়া সেরোসা, এটা পিঙ্ক ব্রাউন কালার হয়, এটা 4 থেকে 10 দিন পর্যন্ত হতে থাকে। তারপরে লোকিয়া অ্যালবা, এটা 10 দিন থেকে অর্থাৎ 11 থেকে 14 দিন, ডে টু আপ টু 6 সপ্তাহ থেকে, অর্থাৎ 10 দিনের পর থেকে 6 সপ্তাহ পর্যন্ত এটা কন্টিনিউয়াস আছে। এর মধ্যে কী কী পাওয়া যায়, এই বিষয়গুলো থাকে। তো কোন দিন কোন লোকিয়া দেখতে কেমন, কতদিনে সিক্রেশন হয়, কী কী পাওয়া যায়, এটা কিন্তু আমরা দেখতে পারি। অ্যাবনর্মাল লোকিয়া আমি কীভাবে চিন্তা করবো, যে অ্যাবনর্মাল ফাউল স্মেল, এক্সেসিভ ব্লিডিং ও অন্য সমস্যাগুলো যেগুলো থাকবে, এটা সোজা বিষয় আপনারা আমরা বুঝতে পারবো। পিওরপেরিয়াল সেপসিস কি হচ্ছে, মায়ের জ্বর আসতেছে কিনা, তো এই বিষয়গুলো নিয়ে এত কথা হয়নি, এর পর্যন্ত আমি দেখব। ক্লিনিক্যাল ফিচারগুলো পিওরপেরিয়াল সেপসিসের কী কী, ফিভার, ফাউল স্মেল অফ লোকিয়া, লোয়ার অ্যাবডোমিনাল পেইন, ইউটেরিয়ান টেন্ডারনেস, এই কয়েকটা বিষয় আমি খেয়াল করব। এইগুলোর যদি অ্যাবনর্মালিটি আছে তাহলে পিওরপেরিয়াল সমস্যা আছে। এরপর আমাদের ব্রেস্ট ফিডিং সাপোর্ট, বাচ্চাকে ব্রেস্ট ফিডিং দিতে হবে। তো ব্রেস্ট ফিডিং নিয়ে তো বেশি কিছু গল্প নাই, ব্রেস্ট ফিডিং কত মাস পর্যন্ত দিব, কত মাস পর্যন্ত যাবে, এটা নিয়েই গল্প থাকে, আমরা অনেক পড়ে আসছি, আরও সামনের দিকে পড়ব। পোস্টপার্টাম ডিপ্রেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে এখন বাচ্চা মারা যাচ্ছে, মেরে ফেলছে, সে বাচ্চা পানিতে চুবে মেরছে, সেটা কি, এই সবগুলো হচ্ছে পোস্টপার্টাম ডিপ্রেশন। অর্থাৎ মা যে বাচ্চা হওয়ার পর সে যে পাগল হয়ে যায়, সাইকো হয়ে যায়, এটা কিন্তু কেউ বোঝে না, যার কারণে এই দুর্ঘটনাগুলো হচ্ছে। ঠিক আছে, সেই দুর্ঘটনাগুলো হচ্ছে, সে ঘুমাইতে পারে না, এর কারণে বাচ্চার যে সে মনে করে আমার বাচ্চাটাই সমস্যা, যে বাচ্চাকেই মেরে ফেলে। আর সবাই আমি মাকে দোষ দিই, মা এত খারাপ, সে এত খারাপ, সে খারাপ, এইটা কিছু না। আমার কথা হচ্ছে ওই বাড়ির লোকজনকে পিটাইয়া ছাল তুলে দিতে হবে, কারণ তারা মায়ের কোনো যত্ন নেয় না। পারসিস্টেন্ট স্যাডনেস, দীর্ঘ দুঃখ অবস্থা, সে 9 মাস একটা পার করলো, একটা কষ্টের জীবন, তারপর ডেলিভারি হলো, তারপরে সবাই নাই। লস অফ ইন্টারেস্ট, আগ্রহ কমে যায় বাচ্চার প্রতি তার কষ্টের কারণে। এক্সেসিভ অ্যাংজাইটি, অতিরিক্ত দুশ্চিন্তা আছে। স্লিপ ডিস্টারবেন্স, সবচেয়ে বড় সমস্যা, সে ঘুমাইতে পারে না, একটু পরপর বাচ্চা জেগে যায়, 1 ঘন্টা 2 ঘন্টা পরপর, মা কখন ঘুমাবে। অ্যাপিটাইট চেঞ্জ, মার ক্ষুধার পরিবর্তন হয়ে যায়, ফেটিক, অতিরিক্ত ক্লান্তি লাগে, ডিফিকাল্টি, এই সব কিছুর কারণে তার পোস্টপার্টাম বুল শুরু হয়। ঠিক আছে, তার অন্য অন্য সাইকোটিক ডিসঅর্ডারগুলো শুরু হয়ে যায়, যার কারণে এত দুর্ঘটনা ঘটে। পোস্টপার্টাম ফ্যামিলি প্ল্যানিং, অর্থাৎ জন্মের পর থেকে সে কী কী ফ্যামিলি প্ল্যানিং মেথড ব্যবহার করবে, এই নিয়ে কথা হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে ল্যাকটেশনাল অ্যামনোরিয়া মেথড। ঠিক আছে, কন্ডোম, এছাড়া প্রজেস্টিন অনলি মেথড, তারপর আমাদের কম্বাইন হরমোনাল মেথড নিতে পারে, আইইউসিডি নিতে পারে, ইমপ্ল্যান্ট নিতে পারে, মেথড নিতে পারে। এই মেথডগুলো আমরা অন্য জায়গায় বিস্তারিত করবো, কখন কোনটা দেবে। ঠিক আছে, সন্তান জন্মদানের ব্যবধান, অ্যাডোকুয়েট বার্থ স্পেসিং সাপোর্ট। ঠিক আছে, ম্যাটারনাল রিকভারি হচ্ছে নিউট্রিশনাল রিকভারি, চাইল্ড হেলথ, রিডিউস স্পেস রিং, বেটার ফ্যামিলি ওয়েলবিং, সবগুলো ঠিক থাকার পরে তারপর পরবর্তী বাচ্চা হবে কিনা।
পোস্টনেটাল ডেঞ্জার সাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে জন্মের পর থেকে কোনটা কোনটা ডেঞ্জার সাইন হতে পারে সেই বিষয়গুলো নিয়ে আমরা খেয়াল করবো। তা কী হতে পারে? হ্যাভি ব্লিডিং, ভেজাইনাল ব্লিডিং, যে হেভি ব্লিডিং হয়, সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হয়, হাই ফিভার হয়, ফাউল স্মেল ও ভেজাইনাল ডিসচার্জ, ভেজাইনাল ডিসচার্জ যদি গন্ধ থাকে, তো এই বিষয়গুলো আমার কিন্তু খেয়াল করতে হবে। মায়ের যদি আবার সিভিয়ার হেডেক হয়, ভিজুয়াল ডিস্টারবেন্স থাকে, ডিফিকাল্ট ব্রেথিং থাকে, কনভালশন থাকে, সিভিয়ার ওয়েকনেস থাকে, এমন কি হতে পারে? এটা কিন্তু প্রি এক্লাম্পটিক সিনড্রোম, বাচ্চা হওয়ার পরেও কিন্তু প্রি এক্লাম্পটিক সিনড্রোম অনেক ক্ষেত্রে দেখা যায়। সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো। এরপর আমাদের শর্ট কোশ্চেন একই আকারের, তারপর আমাদের প্র্যাকটিস, এইভাবে আমাদের প্রস্তুতি শেষ হবে। তো আলহামদুলিল্লাহ আমরা এই যে মিডওয়াইফারির একটা বড় সাবজেক্ট আমরা কয়েকটা লেকচারে শেষ করেছি। লেকচারগুলো আপনাদের কাছে আছে, যেগুলো মার্ক করে দিই এগুলো খেয়াল করবেন, কারণ এগুলো মিসিং হয়ে গেলে আপনারা কিন্তু ভালো প্রস্তুতি নিতে পারবেন না। তাই এগুলো প্রস্তুতি নেবেন, ভালো করবেন, আর রিপোর্ট ইনশাল্লাহ আমি দেওয়ার ব্যবস্থা করতেছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিয়মিত পরীক্ষা দেবেন। আপনারা পরীক্ষাও দেন না আর কোশ্চেনও করেন না। তো যাই হোক, আগামীকাল শুক্রবার ক্লাস হবে না, বাট ফান্ডামেন্টাল অফ মিডওয়াইফারি অর্থাৎ মিডওয়াইফারি সাবজেক্টের যে বিষয়গুলো আমি হাইলাইট করে দিছি এই বিষয়গুলো সহ আপনাদের পরীক্ষা হবে। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।